প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ কথাটির অর্থ হচ্ছে উক্তি। স্পিকার অর্থাৎ বক্তা এর বক্তব্যকে ন্যারেশন বা স্পিচ বলে। অর্থাৎ একজন বক্তা যা বলবে তাই হচ্ছে স্পিচ বা ন্যারেশন। মোট কথা হলো, বক্তা যা বলে তাই হচ্ছে ন্যারেশন বা স্পিচ। ন্যারেশন বা স্পিচ দুই প্রকার হয়ে থাকে। এক, ডিরেক্ট স্পিচ। দুই, ইনডিরেক্ট স্পিচ। এখন আমরা ডিরেক্ট স্পিচ এর সংজ্ঞাটা জানব। ডিরেক্ট স্পিচ এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। বক্তার উক্তি বা কথাগুলো বক্তা নিজে হুবহু প্রকাশ করলে তাকে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, বাংলায় প্রত্যক্ষ উক্তি বলে। যেমন, রাজু says to রহিম, "You are ill." এই বাক্যে রাজু নিজের কথা নিজেই বলছে, তাই এটি একটি ডিরেক্ট স্পিচ বা ন্যারেশন। এখন আমরা ইনডিরেক্ট স্পিচ বা ন্যারেশনের সংজ্ঞা জানব। ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বাংলায় হচ্ছে পরোক্ষ উক্তি। বক্তার কথা যখন সরাসরি প্রকাশ না হয়ে যখন পরোক্ষভাবে প্রকাশ হয় তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলে। যেমন, সুনিতা said to her brother that the sun rises in the east. এই বাক্যে সুনিতা তার কথাগুলো নিজে না বললে অন্য কোনো ব্যক্তি বলছে। অর্থাৎ সুনিতার কথাগুলো কেউ একজন লিখছে, অর্থাৎ তৃতীয় কোনো ব্যক্তি লিখছে। সুনিতার বক্তব্যটা তৃতীয় কোনো ব্যক্তি লিখছে, তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট স্পিচ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে ন্যারেশনে যদি তুমি ভালো মার্ক পেতে চাও বা ন্যারেশন যদি তুমি ভালো করে পারতে চাও, তাহলে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে। প্রথম যেটা জানতে হবে, সেন্টেন্স চেনার উপায় জানতে হবে। সেন্টেন্সের কি পরিবর্তন হয় সেগুলো জানতে হবে। পার্সন পরিবর্তনগুলো জানতে হবে এবং ভার্ব পরিবর্তনগুলো জানতে হবে। মূলত এখানে আমরা টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন বা স্পিচ পরিবর্তন করা যায় আমরা সেই জিনিসটাই শিখব। এখন আমরা জানবো হচ্ছে সেন্টেন্স চেনার উপায়। আমরা সেন্টেন্স কিভাবে চিনতে পারি সেই জিনিসটা আমরা জানব। আমরা জানি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনব? সাবজেক্ট প্রথমে থাকলে, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে তবে আমরা তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন, তানভীর আলম ইজ মাই সন। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ তানভীর আলম এটা হচ্ছে সাবজেক্ট। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে চিনব আমরা। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সর্বপ্রথম WH কোয়েশ্চেন থাকবে, তারপর একটা অক্সিলারি ভার্ব থাকবে, তারপর আরো কিছু থাকবে। অথবা অক্সিলারি ভার্ব প্রথমে থাকবে এবং শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। অর্থাৎ WH কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, তারপরে কিছু অংশ, তারপর শেষে প্রশ্নবোধক চিহ্ন, তারপরে অক্সিলারি ভার্ব প্রথমে এবং শেষে কি প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। অর্থাৎ সহজ কথাই হলো, প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে চিনবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ভার্ব 1 দিয়ে শুরু হলে বাক্য, যদি বাক্যে ডো নট অথবা নেভার, তারপরে ভার্ব 1 অথবা প্লিজ, কাইন্ডলি, লেট এগুলো থাকলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন, সি ইট, অর্থাৎ এটা দেখো। এই বাক্যে সি এটা হচ্ছে ভার্ব এর বেস ফর্ম, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর উদাহরণটা খেয়াল করব, ডোন্ট কল দেয়ার। এখানে সেন্টেন্সের শুরুতেই ডো নট আছে, তাই এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তারপর
প্লিজ সিট ডাউন, বাক্যে প্লিজ শব্দটা আছে, তাই আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এখন আমরা দেখব হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি করে চিনব? শুরুতেই মে থাকবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে, তখন তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। যেমন মে ইউ লিভ লং, বাক্যে শুরুতেই মে আছে এবং শেষে ফুল স্টপ আছে। যদি বাক্যের শুরুতেই মে থাকে এবং শেষে ফুল স্টপ থাকে, তখন তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। And the last one, exclamatory sentence. Exclamatory sentence এর শুরুতেই what, a অথবা an অথবা how থাকবে, তারপরে হুররা, এলাস থাকবে এবং শেষে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। যেমন what a fine boy you are, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ শেষে আশ্চর্যবোধক চিহ্ন দেয়া আছে। আমাদের এই সেন্টেন্সগুলো অবশ্যই সুন্দরভাবে চিনতে হবে, কারণ এই সেন্টেন্সের উপর ভিত্তি করেই আমাদের ন্যারেশন পরিবর্তন করতে হয়, ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয়। এখন আমরা ন্যারেশন পরিবর্তনের প্রথম এবং প্রধান যে কাজ, অর্থাৎ মূল যে কাজ, আমরা সেই জিনিসগুলো সম্পর্কে জানব। যখন আমরা একটা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, প্রাথমিক কিছু কাজ আমাদের করে নিতে হবে। অর্থাৎ ওই যে ন্যারেশনটা দেয়া থাকবে ডিরেক্ট ন্যারেশন, সেখান থেকে আমরা বক্তা এবং শ্রোতাটা নির্বাচন করে নেব। তারপর যে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সটা নির্বাচন করে নেব। তারপরে আমাদের ন্যারেশনে কি কি পরিবর্তন করতে হবে আমরা সেই জিনিসটা খেয়াল রাখবো। অবশ্যই ন্যারেশনে পার্সন পরিবর্তন করতে হবে, তারপর সেট অথবা সেট টু পরিবর্তন করতে হবে। এটা কিভাবে পরিবর্তন হবে সেটা অবশ্যই সেন্টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তন করতে হবে এবং ইনভার্টেড কমার পরিবর্তন করতে হবে। আসলে মূলত এই দুইটা জিনিস খুব বেশি একটা শেখার প্রয়োজন পড়বে না। আমাদের প্রথম এবং প্রধান যেটা সেটা হচ্ছে কি পার্সন পরিবর্তন। আমাদের পার্সন পরিবর্তনটা খুবই মনোযোগ সহকারে পরিবর্তন করতে হবে। তারপর আমরা দেখব এখন পার্সন পরিবর্তন করার নিয়মগুলো। পার্সন পরিবর্তন করার নিয়মগুলোর মধ্যে আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা অনুসারে, অর্থাৎ একটা সেন্টেন্সের বক্তা যে পার্সনই হোক না কেন, বক্তব্যের ফার্স্ট পার্সনটা সেই পার্সন অনুসারে হবে। সেকেন্ড পার্সন পরিবর্তন হবে শ্রোতা অনুসারে এবং থার্ড পার্সনের কোনো পরিবর্তন হবে না। এখন আমরা পার্সনের চারটা খেয়াল করব। ফার্স্ট পার্সনের মধ্যে আছে আই, মি, মাই, মাইসেলফ। এটা হচ্ছে ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ারসেলফ। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, ইয়োর, ইয়োরসেলফ সিঙ্গুলার, ইউ, ইউ, ইয়োর, ইয়োরসেলফস প্লুরাল। থার্ড পার্সন হচ্ছে হি, হিম, হিজ, হিমসেলফ। এগুলো আমাদের কি মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা ফার্স্ট পার্সন পরিবর্তনের কিছু উদাহরণ খেয়াল করব। যেমন রানা said to me, I am a newcomer in this school. খেয়াল করো, এই যে বক্তব্যটা আছে I am a newcomer in this school, এই বাক্যে ফার্স্ট পার্সন হচ্ছে I। আমরা জানি ফার্স্ট পার্সন পরিবর্তন হবে বক্তা অনুসারে এবং এই বাক্যের বক্তা হচ্ছে রানা। রানা যেহেতু থার্ড পার্সন, সেহেতু বক্তব্যের আই যে ফার্স্ট পার্সনটা দেয়া আছে সেটা থার্ড পার্সন হয়ে যাবে, যার জন্য আনসারে আই এর পরিবর্তে হি বসছে। এখন আমরা সেকেন্ড পার্সনের উদাহরণটা খেয়াল করব। সেকেন্ড পার্সন হচ্ছে আই সেড টু হিম, ইউ আর ইল। আমাদের ন্যারেশনে অবশ্যই বক্তব্যের ভিতরে যে সেকেন্ড পার্সন বা ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন থাকবে সেটাকে পরিবর্তন করতে হবে। যেহেতু এই বক্তব্যে সেকেন্ড পার্সন হিসেবে
ইউ দেয়া আছে সেহেতু আমাদের ইউ পরিবর্তন করতে হবে। ইউ সেকেন্ড পারসন পরিবর্তন হবে শ্রোতা অনুসারে। শ্রোতা হচ্ছে থার্ড পারসন, এই জন্য এই ইউ যেটা সেকেন্ড পারসনে আছে সেটা আর সেকেন্ড পারসন থাকতে পারবে না, এটা থার্ড পারসন হয়ে যাবে। কেন থার্ড পারসন হবে? যেহেতু শ্রোতাটা থার্ড পারসন সেহেতু ইউ পরিবর্তিত হয়ে হি হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব থার্ড পারসনের পরিবর্তন। থার্ড পারসন হচ্ছে হি ইজ নট লুকিং ফিট। হি ইজ নট লুকিং ফিট। এখানে থার্ড পারসন হচ্ছে হি। আমরা জানি থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না। থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। যেহেতু থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না সেহেতু বক্তব্যের যে থার্ড পারসন আছে সেটার কোনো পরিবর্তন হবে না। এখন কারো মনে প্রশ্ন জাগতে পারে যে এই টোল শব্দটা কোথা থেকে আসলো, এই দ্যাট শব্দটা কোথা থেকে আসলো, এই ওয়াজ শব্দটা কোথা থেকে আসলো। সেজন্য বলে রাখি, যদি বক্তব্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেহেতু সেড টুর পরিবর্তে টোল্ড, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, আর ন্যারেশনের সবকিছুই পাস্ট টেন্সে হয়, এই জন্য এম এর পাস্ট হিসেবে ওয়াজ ব্যবহার করা হয়েছে। আমরা অবশ্যই ন্যারেশন শিখব, টেন্স ছাড়া ন্যারেশনটা শিখব। এখানে ঠিক একই রকম সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়েছে, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে এবং আর এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করা হয়েছে। এখন আমরা টেন্স ছাড়া কিভাবে ন্যারেশন পরিবর্তন করব সেই জিনিসগুলো শিখব। ন্যারেশন পরিবর্তন করতে আমাদের টেন্সের কখনোই প্রয়োজন পড়ে না। আমরা যদি এই বক্সটা সুন্দরভাবে মুখস্থ করে রাখি তাহলে আমাদের টেন্স শেখার কোনো প্রয়োজন হবে না। ন্যারেশনে সবকিছুই পাস্ট টেন্সে হয়, অর্থাৎ পাস্ট ফর্মে হয়। যদি একটা ন্যারেশনের ডিরেক্ট স্পিচে এমিজার থাকে তবে আমরা ওয়াজ ওয়্যার করব। যদি ওয়াজ ওয়্যার থাকে তবে আমরা ওয়াজ ওয়্যারের পরিবর্তে হ্যাড বিন করে ফেলব। যেমন দেখো এখানে আর ছিল সেজন্য এটার আনসারে ওয়াজ করা হয়েছে, কারণ আমরা জানি এম ইজ আর থেকে যে কোনো একটা থাকলে ওয়াজ অথবা ওয়্যার হয়। এটা অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে বসাতে হবে, অর্থাৎ যার সাথে বসবে তার অনুসারে বসাতে হবে। ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে। যদি ভার্বের বেস ফর্ম এবং বেস ফর্মের সাথে এস বা ইএস অর্থাৎ ভার্ব ওয়ান এবং ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস থাকে তবে আমরা মেইন ভার্বের দ্বিতীয় ফর্ম করে ফেলব। আর যদি ভার্বের দ্বিতীয় ফর্ম থাকে তবে আমরা হ্যাড প্লাস ভার্বের তৃতীয় ফর্ম করে ফেলব। অর্থাৎ যেটা আমরা টেন্সের ভাষায় বলছি, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট। সুতরাং আমাদের টেন্স শেখার কোনো প্রয়োজন পড়বে না। আমরা ভার্ব ওয়ান দেখব আর ভার্ব ওয়ানটাকে আমরা ভার্ব টু করে ফেলব। আমরা ভার্ব টু দেখব আর ভার্ব টুকে আমরা হ্যাড প্লাস ভার্ব থ্রি করে ফেলব। তারপর যদি ক্যান থাকে তবে আমরা কুড করে ফেলব, উইল থাকলে আমরা উড করে ফেলব, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড করে ফেলব, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ হ্যাড করে ফেলব, দিস থাকলে আমরা দ্যাট করে ফেলব, দিস থাকলে দোজ করে ফেলব। অর্থাৎ একটা ইনভার্টেড কমার ভেতরে যদি আমরা এইগুলো দেখি তবে আমরা চেঞ্জ করে এইগুলো করে ফেলবো। অর্থাৎ দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে। যদি নো থাকে তবে আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ করে ফেলবো। একটা কথা বলে রাখি, অবশ্যই এই বক্সটা সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। যখনই আমরা ইনভার্টেড কমার ভেতরে এই জিনিসগুলো দেখব তখনই আমাদের পরিবর্তন করে ফেলতে হবে। কাম হিয়ার থাকলে আমরা গো দেয়ার করে ফেলবো।
হ্যান্স থাকলে আমরা দ্যান্স করে ফেলবো, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করে ফেলবো। আর অবশ্যই যদি ডো নট অথবা ডোন্ট যেই ফর্মে থাকুক না কেন আমরা ডিড নট করে ফেলবো। যদি ডাজ নট অথবা ডাজন্ট থাকে তবে আমরা ডিড নট করে ফেলবো। যদি ডিড নট থাকে তবে আমরা হ্যাড নট করে ফেলবো। যদি মে থাকে তবে আমরা মাইট করে ফেলবো। শ্যাল থাকলে শুড, হিয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, কাম থাকলে গো, নেক্সট টাইম থাকলে দ্য ফলোয়িং টাইম করব, লাস্ট টাইম থাকলে দ্য প্রিভিয়াস টাইম করব, স্যার থাকলে আমরা রেসপেক্টফুলি লিখব, ইয়েস স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখব, নো স্যার থাকলে রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ করব। আর যদি বাই গড অথবা বাই আল্লাহ থাকে তাহলে আমরা সোয়ারিং বাই আল্লাহ লিখব। এখানে কথা বলে রাখি, যদি ক্যানের সাথে ক্যান নট থাকে তবে আমরা কুড নট ব্যবহার করব, অর্থাৎ যদি মডেল অক্সিলারি ভার্ব অথবা অন্যান্য অক্সিলারি ভার্বের সাথে নট থাকে তবে আমরা নট ব্যবহার করব। যেমন যদি হয় এরকম এম নট তাহলে আমরা ওয়াজ নট ব্যবহার করব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে যদি ইনভার্টেড কমার ভেতরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তবে আমরা কিভাবে কাজ করব। অর্থাৎ প্রথমের দিকে আমরা একটা সেন্টেন্সের বক্তা এবং শ্রোতা নির্বাচন করে নিব এবং ওই সেন্টেন্সটা নির্বাচন করব। বক্তা এবং শ্রোতা বের করে সেন্টেন্সটা নির্বাচন করব। যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স পাই তবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা ফলো করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা হচ্ছে কিরকম, প্রথমে বক্তা বসাবে, তারপরে টোল্ড, তারপরে শ্রোতা, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের কাজ। এখন প্রশ্ন হচ্ছে ভার্বের কাজ বলতে কি বুঝি আমরা। ভার্বের কাজ হচ্ছে এইটুকুই, হচ্ছে কি ভার্বের কাজ। এই যেখানে যে ভার্বগুলো আছে এইগুলোই হচ্ছে কি ভার্বের কাজ। আরও বলি রাখি, যদি অক্সিলারি ভার্বটা থাকে তাহলে অক্সিলারি ভার্বে পরিবর্তন করতে হবে, এবং মেইন ভার্ব যদি ভার্ব 1 থাকে তবে ভার্ব 2 করতে হবে, এবং ভার্ব 2 থাকলে হেড প্লাস ভার্ব 3 করতে হবে, যেটা আমরা আগেই শিখেছি। যেমন উদাহরণটা খেয়াল করো, দ্য পোর ম্যান সেড টু মি আই এম ভেরি হাংরি। দ্য পোর ম্যান সেড টু মি আই এম ভেরি হাংরি। এই সেন্টেন্সে প্রথমে আমরা বক্তা এবং শ্রোতা নির্বাচন করব। বক্তা হচ্ছে দ্য পোর ম্যান, শ্রোতা হচ্ছে মি। সেন্টেন্স নির্বাচন করব, এটা হচ্ছে কি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে এখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে করব। সবার প্রথম বক্তা বসাবো, দ্য পোর ম্যান বসিয়ে দিলাম দ্য পোর ম্যান, তারপরে টোল্ড লিখলাম টোল্ড, তারপরে শ্রোতা লিখব মি, তারপর হচ্ছে দ্যাট বসিয়ে দিলাম দ্যাট। এখন হচ্ছে সাবজেক্টের কাজ। এই ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্ট হচ্ছে কে আই। আই একটা ফার্স্ট পারসন, যেহেতু আই ফার্স্ট পারসন আমরা জানি ফার্স্ট পারসন পরিবর্তন হয় বক্তা অনুসারে। বক্তা হচ্ছে দ্য পোর ম্যান, এটা একটা থার্ড পারসন। এখন আই ফার্স্ট পারসন হওয়াতে এবং সেটা পরিবর্তন বক্তা অনুসারে হওয়াতে, যেহেতু বক্তা থার্ড পারসন এই জন্য আই এর থার্ড পারসন হিসেবে হি বসানো হয়েছে। আর আমরা জানি ভার্বের কাজ বলতে যে ভার্বটা থাকবে সেটা 1 এ থাকলে 2 করতে হবে, এম আছে আমাদের ওয়াজ করতে হবে, কারণ আমরা জানি যে এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসাতে হয়, এই জন্য এখানে ওয়াজ বসানো হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করব, মাই মাদার সেড টু মি আই থিঙ্ক ইউ হ্যাভ ডান ইট। বক্তা মাদার, শ্রোতা হচ্ছে মি, সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমাদের অ্যাসার্টিভের নিয়ম ফলো করতে হবে। অ্যাসার্টিভটা কি, নিয়মটা কি, সর্বপ্রথম বক্তা বসাতে হবে, বসালাম বক্তা, তারপর শ্রোতা বসাতে হবে, তারপর টোল্ড বসাতে হবে। এখানে আমরা চাইলে সেড টুর পরিবর্তে টোল্ড ব্যবহার করতে পারি। দ্য মাদার টোল্ড মি, তারপর হচ্ছে দ্যাট বসাতে হবে, দ্যাট বসিয়ে দিলাম, তারপরে হচ্ছে সাবজেক্টের কাজ। এখানে খেয়াল করো সাবজেক্ট হচ্ছে কে আই। আই হচ্ছে একটা ফার্স্ট পারসন, পরিবর্তন হবে বক্তা অনুসারে, যেহেতু বক্তা
মাদার, এবং এটা থার্ড পারসন। এটা থার্ড পারসন হওয়ার কারণে এটা যেহেতু স্ত্রীবাচক, সেই জন্য আয়ের পরিবর্তে সি বসানো হয়েছে। তারপর হচ্ছে বার্বের কাজ। এখানে বার্ব হচ্ছে কি থিঙ্ক। এখানে খেয়াল করো, বলা হচ্ছে কি বার্ব অক্সিলারি ভার্ব থাকলে তার পরিবর্তন করতে হবে। থিঙ্ক অক্সিলারি ভার্ব না, তাহলে এটা কি ভার্ব? মেইন ভার্ব। মেইন ভার্বটা যদি ভার্ব 1 থাকে তবে ভার্ব 2 করতে হবে, আর যদি ভার্ব 2 থাকে তবে হ্যাড প্লাস ভার্ব 3 করতে হবে। থিঙ্ক যেহেতু ভার্ব 1, সেহেতু এটার ভার্ব 2 করতে হবে কি, আমরা জানি থিঙ্ক এর ভার্ব 2 হচ্ছে থট, এই জন্য থট ব্যবহার করা হয়েছে। তারপর খেয়াল করো, ইউ একটা পার্সন পরিবর্তন করতে হবে। ইউ সেকেন্ড পার্সন পরিবর্তন হবে সেকেন্ড জন, অর্থাৎ শ্রোতা অনুসারে। শ্রোতা হচ্ছে মি, মি একটা ফার্স্ট পার্সন, এই জন্য ইউ এর ফার্স্ট পার্সনে যেতে হবে। ইউ এর ফার্স্ট পার্সন হচ্ছে কে? আই, এই জন্য এখানে আই বসানো হয়েছে। তারপর হচ্ছে আবার আমরা জানি যত ভার্ব আছে ভার্ব পরিবর্তন করতে হবে। ভার্ব হচ্ছে হ্যাভ, আমরা জানি কি হ্যাভ অথবা হ্যাজ থাকলে হ্যাড বসাতে হবে, এই জন্য এখানে হ্যাভের পরিবর্তে হ্যাড বসানো হয়েছে। তারপরে ডান, ইট, ইট পরিবর্তন হবে না কারণ ইট হচ্ছে একটা থার্ড পার্সন, এই জন্য ইট পরিবর্তন হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের কি কাজ? ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চিনব হচ্ছে আমরা প্রশ্নবোধক চিহ্ন থাকলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। প্রথমে বক্তা এবং শ্রোতা নির্বাচন করব, তারপরে সেন্টেন্স নির্বাচন করব। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তবে আমরা সর্বপ্রথম বক্তা বসিয়ে দেব, তারপরে আস্কড বসবে, তারপরে শ্রোতা বসবে, তারপরে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্বের কাজ। সাবজেক্ট বসিয়ে তারপরে ভার্বের কাজ করতে হবে। মনে রাখবে যে ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বসবে, আর ডাব্লিউএস ওয়ার্ড থাকলে যে ডাব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেই ডাব্লিউএস ওয়ার্ডটা বসবে। অর্থাৎ যখন একটা সেন্টেন্সে শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড থাকবে তখন আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা বসাবো, আর যদি শুরুতে ডাব্লিউএস ওয়ার্ড না থাকে তখন আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসাবো। এখানে খেয়াল করো ভার্বের কাজ। ভার্বের কাজ বলতে আমরা কি বুঝি? ভার্বের কাজ বলতে আমরা বুঝি অক্সিলিয়ারি যদি থাকে তার পরিবর্তন করতে হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই ডো অথবা ডাস থাকলে বাদ যাবে, বাদ দিয়ে মেইন ভার্বের দ্বিতীয় রূপ করতে হবে। আর যদি ডিড থাকলে বাদ যাবে, বাদ দিয়ে অবশ্যই হ্যাড প্লাস ভার্ব 3 করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। উদাহরণ খেয়াল করো, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। খেয়াল করি, The teacher said to me, have you completed your homework? Have you completed your homework? সর্বপ্রথম নিয়ম অনুসারে সর্বপ্রথম বক্তা বসাতে হবে। নিয়ম বলছে বক্তা, তাই বক্তা বসানো হয়েছে দ্য টিচার। তারপরে আস্কড বসাতে হবে, আস্কড বসানো হয়েছে। তারপরে শ্রোতা মি। তারপরে বলছে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। ইফ বসানোর ক্ষেত্রে শর্ত হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড না থাকলে ইফ বসবে। যেহেতু এই ইনভার্টেড কমার ভেতরে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, যেহেতু এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই, সেহেতু ইফ বসাতে হবে। এখানে ইফ বসানো হয়েছে। তারপর হচ্ছে সাবজেক্টের কাজ। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ। ইউ একটা পার্সন, তাই পরিবর্তন করতে হবে ইউ ফার্স্ট পার্সন, এই জন্য পরিবর্তন হবে বক্তা অনুসারে। বক্তা হচ্ছে দ্য টিচার। যেহেতু বক্তা হচ্ছে দ্য টিচার, এটা একটা থার্ড পার্সন। সরি, ভুল বলেছি, আই এম ভেরি ভেরি সরি। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে সেকেন্ড জনের সাথে। সেকেন্ড জন মানে হচ্ছে শ্রোতার সাথে পরিবর্তন হবে। শ্রোতা হচ্ছে ফার্স্ট পার্সন, এই জন্য ইউ এর ফার্স্ট পার্সন হিসেবে আই ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে সাবজেক্টের কাজ, তারপর হচ্ছে কি ভার্বের কাজ। এখানে বলছে কি ভার্ব, ভার্ব কি আছে? অক্সিলারি ভার্ব থাকলে পরিবর্তন করতে হবে। যেহেতু অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাভ আছে। আর আমরা জানি যে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তবে হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসবে। এই জন্য এখানে হ্যাভের পরিবর্তে হ্যাড বসানো হয়েছে। খেয়াল করো, হ্যাভের পরিবর্তে হ্যাড বসানো হয়েছে। যখন একটা সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকবে তখন অক্সিলারি ভার্বটা পরিবর্তন করলেই হবে, মেইন ভার্বটা পরিবর্তন করতে হবে না। এখানে আবার খেয়াল করো, এখানে ইওর একটা সেকেন্ড পার্সন, পার্সন যেখানেই থাকুক না কেন পরিবর্তন করতে হবে। ইওর সেকেন্ড পার্সন পরিবর্তন হবে সেকেন্ড জনের সাথে, অর্থাৎ শ্রোতার সাথে। শ্রোতা হচ্ছে
মি এটা ফার্স্ট পারসন, এই জন্য ইওর এর ফার্স্ট পারসন মাই বসবে, মাই বসানো হয়েছে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করো, হি সেড টু মি হোয়াই ডিড ইউ গো দেয়ার। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমার ভিতরে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, বক্তা খোঁজো, বক্তা হচ্ছে কি হি, বসাও হি। তারপরে আক্স বসাতে হবে, আক্স বসানো হয়েছে, তারপরে শ্রোতা বসাতে হবে, তাই শ্রোতা বসানো হয়েছে, শ্রোতা যেহেতু মি। তারপরে বলছে নিয়ম অনুসারে হয় ইফ না হয় ডাব্লিউএস ওয়ার্ড, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে হয়, তাই হয় বসানো হয়েছে। তারপর হচ্ছে সাবজেক্টের কাজ, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ইউ, যেহেতু সাবজেক্ট হচ্ছে ইউ সেহেতু সেকেন্ড পার্সনের সাথে পরিবর্তন হবে, ইউ যেহেতু একটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনের সাথে পরিবর্তন হলে সেকেন্ড পার্সন হচ্ছে মি, এই জন্য মি একটা ফার্স্ট পার্সন, ইউ এর ফার্স্ট পার্সনে চলে যেতে হবে, ইউ এর ফার্স্ট পার্সন হচ্ছে আই, এই জন্য আই বসানো হয়েছে। তারপর হচ্ছে ভার্বের কাজ, ভার্বের কাজ, ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে পরিবর্তন করতে হবে, যেহেতু এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, কি আছে ডিড। খেয়াল করো ডিডের ক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি ডিড থাকলে বাদ যাবে এবং হেড প্লাস ভার্ব টু হবে, এই ডিডটা বাদ, এই ডিডটা টোটালি বাদ যাবে, অবশ্যই বাদ দিয়ে হেড প্লাস ভার্ব টু বসাতে হবে। এখানে হেড বসানো হয়েছে, তারপর মেইন ভার্বের তৃতীয় রূপ বসানো হয়েছে, মেইন ভার্ব কোনটা গো, গো এর তৃতীয় রূপ গন বসানো হয়েছে। দেখেছো বন্ধুরা, এখানে আমাদের টেন্সের কোনো প্রয়োজনই পড়ছে না ন্যারেশন শিখতে গেলে। এখন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মগুলো দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স কি করে চিনবো? ইম্পারেটিভ সেন্টেন্স চিনবো হচ্ছে সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে এবং সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে, অথবা আমরা প্রথমেই জেনেছি যদি সেন্টেন্সে ডো নট, শুরুতে ডো নট, ডাজ নট থাকে অথবা প্লিজ থাকে, তবে আমরা এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা সর্বপ্রথম চিন্তা করতে হবে এটা কি আদেশ না উপদেশ না অনুরোধ না নিষেধ না সাধারণভাবে বলছে, জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা সর্বপ্রথম বক্তা বসাবো এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা দিয়ে যদি আদেশ বোঝায় তবে আমরা অর্ডার ব্যবহার করব, যদি অনুরোধ বোঝায় তবে আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব, যদি উপদেশ বোঝায় তবে আমরা অ্যাডভাইসড ব্যবহার করব, যদি নিষেধ বোঝায় তবে আমরা ফরবিড ব্যবহার করব, এবং সেই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি সাধারণভাবে বোঝায় তবে আমরা টোল্ড ব্যবহার করব। তারপরে শ্রোতা, তারপরে টু বসিয়ে তারপরে ভার্বের বেস ফর্মটা বসিয়ে দেব। উদাহরণ খেয়াল করো, হি সেড টু মি প্লিজ ডু ইট নাও, হি সেড টু মি প্লিজ ডু ইট নাও, যেহেতু প্লিজ শব্দটি দ্বারা অনুরোধ বোঝানো হয়েছে সেহেতু সর্বপ্রথমে বক্তা বসাতে হবে, বক্তা বসানো হয়েছে যেহেতু এই ডিরেক্ট ন্যারেশনে বক্তা হচ্ছে হি, তাই বক্তা বসানো হয়েছে এবং ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এই ইম্পারেটিভ সেন্টেন্সটা অনুরোধ করছে সেহেতু আমাদের রিকোয়েস্টেড বসানো হয়েছে এবং রিকোয়েস্টেড বসাতে হবে, রিকোয়েস্টেড বসানো হয়েছে, তারপরে শ্রোতা মি বসানো হয়েছে, তারপর হচ্ছে টু, তারপর হচ্ছে ভার্ব ওয়ান, টু বসানো হয়েছে, এখন আমাদের ভার্ব ওয়ান খুঁজতে হবে, যেহেতু প্লিজ এটা একটা ভার্ব ওয়ান না এবং এটা দ্বারা বুঝতে পারছি এটা একটা রিকোয়েস্ট, তাই প্লিজ বাদ যাবে, তারপরে ভার্ব ওয়ান হচ্ছে কি ডো, তাই ডো বসানো হয়েছে, ইট থার্ড পারসন পরিবর্তন হবে না তাই পরিবর্তন হয়নি, আর আমরা জানি নাও থাকলে দেন হয় ন্যারেশনে, সেই জন্য দেন বসানো হয়েছে। দ্বিতীয় উদাহরণ খেয়াল করো, মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। আগেই বলেছি যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখব তখন আমাদের সর্বপ্রথম চিন্তা করতে হবে এটা কি আদেশ না উপদেশ না অনুরোধ না নিষেধ, যেহেতু ডো নট দিয়ে শুরু হয়েছে সেহেতু এটা একটা নিষেধ করছে, সেহেতু নিষেধ বোঝালে আমাদের ফরবিড বসাতে হবে, সর্বপ্রথম বক্তা বসিয়ে তারপর ফরবিড বসাতে হবে। বক্তা হচ্ছে এই বাক্যে মাদার, মাদার বসানো হয়েছে, তারপরে নিষেধ বোঝাতে ফরবিড, এই জন্য ফরবিড বসানো হয়েছে, তারপর শ্রোতা, শ্রোতা হচ্ছে কি মি, মি বসানো হয়েছে, তারপরে টু, তারপর ভার্ব ওয়ান, তারপর টু বসানো হয়েছে, তারপর ভার্ব ওয়ান, আর ডোনট যেহেতু নিষেধ বোঝাচ্ছে তাই ডোনটটা বাদ যাবে, তারপরে ভার্ব ওয়ান রান, ভার্ব ওয়ান বসানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস অথবা লেট আস থাকলে কিভাবে করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি তোমার লেটস অথবা
লেট আস থাকে, তবে সর্বপ্রথম আমাদের বক্তা বসাতে হবে, তারপরে সাজেস্টেড, তারপরে শ্রোতা, তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি বসাতে হবে। অথবা কেউ চাইলে সর্বপ্রথম বক্তা বসিয়ে তারপরে প্রপোজড, তারপরে যে শ্রোতা, তারপরে দ্যাট, তারপরে উই অথবা দে, তারপরে শুড, তারপরে ভার্ব ওয়ান বসাতে পারে। তবে সেক্ষেত্রে মনে রাখতে হবে বক্তা থার্ড পারসন হলে উই বসবে এবং বক্তা ফার্স্ট পারসন হলে দে বসবে। এটা আমাদের অবশ্যই সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? যদি বক্তা থার্ড পারসন হয় তবে উই বসাবো, আর যদি বক্তা ফার্স্ট পারসন হয় তবে আমরা দে বসাবো। উদাহরণটা খেয়াল করব। হি সেড টু মি লেটস ডু ইট। এখন দুইটা নিয়ম, কেউ চাইলে প্রথম নিয়মটা ইউজ করতে পারে, কেউ চাইলে দ্বিতীয় নিয়মটা ইউজ করতে পারে। প্রথম নিয়ম অনুসারে সর্বপ্রথম বক্তা বসাবো, বক্তা হচ্ছে হি, তাই হি বসানো হয়েছে। তারপরে সাজেস্টেড বসানোর কথা, তাই সাজেস্টেড বসানো হয়েছে। তারপরে শ্রোতা, যেহেতু এই বাক্যে শ্রোতা হচ্ছে মি, তাই মি বসানো হয়েছে। তারপরে নিয়ম বলছে ভার্ব ওয়ান, সেহেতু ভার্ব ওয়ানের সাথে আইএনজি ব্যবহার করতে হবে, নিয়ম বলছে। এই জন্য ডো হচ্ছে ভার্ব ওয়ান, তাই ডো এর সাথে আইএনজি ব্যবহার করা হয়েছে কি ডুইং। আর লেট আস অবশ্যই বাদ যাবে। দ্বিতীয় উদাহরণটা খেয়াল করব, না সরি, এটারই দ্বিতীয় সলিউশনটা খেয়াল করব। সর্বপ্রথম বক্তা বসাতে হবে, তাই বক্তা বসানো হয়েছে। তারপরে প্রপোজড, তারপরে প্রপোজড বসানো হয়েছে। তারপরে শ্রোতা, শ্রোতা বসানো হয়েছে। প্রপোজডের সাথে টু বসানোর কথা, বসাতে পারি। তারপরে দ্যাট, এখানে ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসানো হয়েছে, দ্যাট বসানো হয়েছে। তারপরে বলছে উই অথবা দে থেকে যে কোনো একটা বসাতে হবে। সেক্ষেত্রে শর্ত হচ্ছে যদি বক্তা থার্ড পারসন থাকে তবে আমরা উই বসাবো, যেহেতু বক্তা এখানে থার্ড পারসন হি, তাই উই বসানো হয়েছে। তারপর নিয়ম অনুসারে শুড, শুড বসানো হয়েছে। তারপরে ভার্ব ওয়ান, শুড যেহেতু বসানো হয়েছে, তারপরে ভার্ব ওয়ান এবং ডো হচ্ছে ভার্ব ওয়ান, তাই ডো ইট বসানো হয়েছে। এখন আমরা দেখব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে, লেট থাকলে কিভাবে কাজ করতে হবে। শুধুমাত্র লেট, অর্থাৎ লেটের সাথে আস থাকবে না, এখানে শুধু লেট থাকবে। শুধু লেট থাকলে কিভাবে কাজ করব? লেট থাকলে সর্বপ্রথম আমরা বক্তা, তারপরে টোল্ড, তারপরে শ্রোতা, তারপরে দ্যাট বসিয়ে এবং সাবজেক্ট বসাবো। সেই সাবজেক্ট অবশ্যই বক্তা অনুসারে বসাবো। তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসিয়ে তারপরে ভার্ব ওয়ান বসাবো। উদাহরণটা খেয়াল করব আমরা। সরি, উদাহরণটা তো দেখছি না আমরা। উদাহরণটা তো হারিয়ে ফেলছে মনে হয়। আচ্ছা, যাই হোক, উদাহরণটা নাই। উদাহরণটা খেয়াল করব আমরা সবাই। হি সেড টু মি লেট মি ডু ইট। সর্বপ্রথম নিয়ম অনুসারে বক্তা বসাতে হবে, তাই বক্তা বসানো হয়েছে, বক্তা হচ্ছে হি। তারপর নিয়ম অনুসারে টোল্ড বসানোর কথা, তাই টোল্ড বসানো হয়েছে। তারপরে শ্রোতা, শ্রোতা হচ্ছে কি মি, তাই মি বসানো হয়েছে। তারপরে দ্যাট, দ্যাট বসানো হয়েছে এবং সাবজেক্ট অবশ্যই বক্তা অনুসারে বসাতে হবে। বক্তা যেহেতু হি, তাই কি বসানো হয়েছে হি বসানো হবে, তো এখানে হি বসানো হয়েছে। তারপরে হচ্ছে মাইট, তারপরে ভার্ব ওয়ান, অবশ্যই লেটটা বাদ যাবে। এখানে খেয়াল রাখবে অবশ্যই কি করতে হবে, বক্তা অনুসারে সাবজেক্ট বসাতে হবে। এখন আমরা দেখব হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা আমরা কি করে চিনব? অপটেটিভ সেন্টেন্স চিনব হচ্ছে শুরুতেই মে থাকবে, তবে আমরা সেটাকে অপটেটিভ সেন্টেন্স বলবো। খেয়াল করি নিয়মটা কি বলছে। সর্বপ্রথম বক্তা, তারপরে উইশ অথবা প্রেড, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট, তারপর ভার্ব ওয়ান বসাতে হবে। যেমন ফাদার সেড টু মি মে ইউ গেইন সাকসেস ইন লাইফ। সর্বপ্রথম বক্তা বসাতে হবে, বক্তা হচ্ছে কে ফাদার, তারপরে উইশ অথবা প্রেড, এখানে উইশ বসানো হয়েছে। তারপরে শ্রোতা, শ্রোতা হচ্ছে মি, তাই মি বসানো হয়েছে। তারপরে নিয়ম অনুসারে দ্যাট বসানোর কথা, তাই দ্যাট বসানো হয়েছে। তারপরে হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট খেয়াল করে, সাবজেক্ট হচ্ছে কে ইউ, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে সেকেন্ড জন, অর্থাৎ শ্রোতা অনুসারে শ্রোতা হচ্ছে ফার্স্ট পারসন, তাই ইউ, এই ইউ এর ফার্স্ট পারসন আমরা জানি আই, তাই এখানে আই বসানো হয়েছে। তারপর নিয়ম অনুসারে মাইট বসানোর কথা, তাই মাইট বসানো হয়েছে। তারপরে ভার্ব ওয়ান,
তারপরে হচ্ছে বাকি যা আছে তাই। যদি পার্সন থাকে অবশ্যই পার্সন পরিবর্তন করতে হবে। এখন আমরা দেখব হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স কি করে চিনব? আশ্চর্যবোধক চিহ্ন থাকলেই আমরা এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। যেমন এক্সক্লামেটরি সেন্টেন্সে সর্বপ্রথম বক্তা বসাতে হবে, তারপরে এক্সক্লেমড উইথ জয় যদি আনন্দ বোঝায়, এক্সক্লেমড উইথ সরো যদি দুঃখ বোঝায়, এক্সক্লেমড উইথ ওন্ডার যদি আশ্চর্য বোঝায়, অথবা এক্সক্লেমড যদি পরিষ্কারভাবে কোনো কিছু বোঝা না যায় তবে আমরা এক্সক্লেমড ব্যবহার করব। তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব টু ব্যবহার করব, তারপরে ভেরি অথবা গ্রেট, তারপরে হচ্ছে বাকি অংশ, তারপরে ভেরি অথবা গ্রেট, তারপরে বাকি অংশ বসাবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। উদাহরণটা খেয়াল করব। হি সেড টু মি, সে আমাকে বলল, হাউ নাইস দ্য বার্ড ইজ, পাখিটা কত সুন্দর। এখানে সর্বপ্রথম নিয়ম অনুসারে বক্তা বসাতে হবে, বক্তা বসানো হয়েছে হি, তারপরে হচ্ছে এখন আমরা উদাহরণ খেয়াল করব। উদাহরণটা যেমন হি সেড টু মি হাউ নাইস দ্য বার্ড ইজ, তাহলে এখানে কি হবে? সর্বপ্রথম বক্তা, তারপর হচ্ছে এক্সক্লেমড, এখানে এক্সক্লেমড বসবে, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্টের কাজ, তারপর হচ্ছে ভার্বের কাজ। আর আমরা জানি সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, তাই কি করতে হবে? দ্য বার্ড বসাতে হবে, তাই দ্য বার্ড বসানো হয়েছে এবং তারপরে ভার্বের কাজ বসানো হয়েছে। তারপর হচ্ছে আমরা জানি হচ্ছে যদি কাউকে অ্যাড্রেসিং করে তবে আমরা সম্বোধন করে তবে আমরা অ্যাড্রেসিং এস ব্যবহার করি। যেমন উদাহরণটা খেয়াল করো, দ্য ফ্রেন্ডস কাম হিয়ার, এখানে ফ্রেন্ডস দিয়ে অ্যাড্রেস করছে তাই এখানে অ্যাড্রেসিং এস ফ্রেন্ড বসানো হয়েছে, তারপর রানা টোল্ড টু গো বসানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।